দ্য বিগ ডে প্রোডাকশন নিবেদিত মঞ্জিত গাইনের সোনাঝুরির আতঙ্ক অন্তিম পর্ব। তারপর তার ওইভাবে অদৃশ্য হয়ে যাওয়া, তাকে বনবল্লভপুরে নিয়ে যাওয়া, টোটোওয়ালারও এইভাবে কোথায় যেন হারিয়ে যাওয়া, সব কিছুই তার কাছে যেন খুবই অদ্ভুত লাগে। সৌম্য আর দেরি করল না। সে সব নিয়ম মেনেই তার লটারির টিকিটের 1 কোটি টাকা ক্যাশ করে নিল। ট্যাক্সে একটা ভালো টাকা কেটে নিলেও সে নিজে যত টাকা হাতে পেল সেটাও অনেক। সৌম্য ঠিক করে নিল সেই টাকায় সে ব্যবসা শুরু করবে। অবশ্য এই কথা শুনে তার মা বাবা বারবার তাকে বলছে, কিন্তু সৌম্য, তুই তো এখন পড়াশোনা করছিস, তাহলে এর মধ্যে তুই ব্যবসা চালাবি কি করে? আর এর জন্যে তুই কি তোর পড়াশুনো বন্ধ করবি ভাবছিস? না না, আমি আমার ব্যবসার জন্য কোনোভাবে আমার পড়াশোনা বন্ধ করছি না। তাহলে তুই কিভাবে তোর ব্যবসা চালাবি বলতো? আমি ভেবেছি লোক রেখে আমার ব্যবসা চালাবো, আর তারপর বাবা রয়েছে, বাবাও একটু দেখভাল করলো। কিন্তু এখন তো তোর পড়াশোনার সময়, এখন তুই কিভাবে এই ধরনের চিন্তা ভাবনা করছিস? তার কারণ একটাই, আর সেটা হচ্ছে এখন আমার সময়টা খুব ভালো যাচ্ছে, আর সেই ভালো যাওয়ার সময়টাকেই আমি সম্পূর্ণভাবে নিজের মতো করে ব্যবহার করতে চাই। সেদিন রাতে সৌম্য একটা স্বপ্ন দেখল, খুব মারাত্মক একটা স্বপ্ন। সেই গদ্রবঙ্গা তার কাছে এসেছে। কি বিভৎস তার চেহারা! তার ঠোঁটের চারপাশ দিয়ে রক্ত ঝরছে। তাকে দেখে মনে হচ্ছে সে একেবারেই সদ্য রক্তপান করে এসেছে। সৌম্য ওইভাবে তাকে স্বপ্নে দেখে একেবারেই চমকে যায়। এই অবস্থায় সে যেন তার কাছে জানতে চায় কিছু, যেটা তার মনে সন্দেহ হচ্ছে, কিন্তু সেই প্রশ্ন গদ্রবঙ্গাকে করার কোনো সাহস সে দেখাতে পারল না। অন্যদিকে সে গদ্রবঙ্গার গম্ভীর কণ্ঠস্বর শুনল। এতদিন তুমি আমার কাছ থেকে সবকিছু ভালো পেয়েছ, এই রকম তুমি পাবে, কারণ বনবল্লভপুরে আমি দেখেছি তোমার আমার প্রতি আন্তরিক আগ্রহ, আর ঠিক সেই জন্যেই আমি তোমার কাছে ধরা দিয়েছি। তোমার কাছে আমি থাকতে এসেছি। আমি থাকলে তোমার সব সময় ভালো হবে। তোমার বা তোমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না, কিন্তু আমারও তো এর বিনিময়ে কিছু লাগবে। গদ্রবঙ্গার এই কথা শুনে সৌম্য তার কাছে জানতে চাইল, তোমার আবার কি লাগবে গদ্রবঙ্গা? সৌম্যর এই কথা শুনে গদ্রবঙ্গা তাকে বলল, সেটা তোমায় ভাবতে হবে না। আমার যা লাগবে সেটা আমি নিজেই জোগাড় করে নেব। তবে একটা কথা, আমার সেই জোগাড় করে নেওয়াতে যদি কোনো বাধা আসে, তাহলে আমি কিন্তু কোনোভাবেই সহ্য করব না। আমি তখন আমার মতো ব্যবস্থা নেব। তোমরা সব সময় মনে রাখবে, গদ্রবঙ্গা এমনিতে খুব ভালো, আবার সে খুব খারাপ। গদ্রবঙ্গার এই কথা শুনে সৌম্যর পরিষ্কার মনে পড়তে লাগল, যে অজানা ব্যক্তি তাকে এই গদ্রবঙ্গাকে দিয়েছিল, সেও তাকে এই কথাই বলেছিল যে এই গদ্রবঙ্গা এমনিতে খুব ভালো, আবার সে খুব খারাপ। তারপর সৌম্যর আর কিচ্ছু মনে নেই। সে আস্তে আস্তে গভীর ঘুমে ঢলে পড়তে থাকে। আর সে ওইভাবে ঘুমে ঢলে পড়ার আগে পরিষ্কার দেখতে পেল যে তার দিকে এগিয়ে আসছে ওই গদ্রবঙ্গা। তার 2 ঠোঁট দিয়ে ভীষণভাবেই টাটকা রক্ত গড়িয়ে পড়ছে, ব্যাস, আর তার কোনো কিছুই মনে নেই। এমনিতে সৌম্য
প্রতিদিন বেশ সকালেই ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে তার যেন ঘুম থেকে উঠতে একটু ইচ্ছেই করল না। সে বারবার ঝিমিয়ে পড়ছে। তারপর বেশ বেলায় মায়ের ডাকাডাকিতে তার ঘুম ভাঙল। মা তাকে জিজ্ঞাসা করছে, কি হলো সৌম্য? আজকে তুই এত দেরি করে ঘুম থেকে উঠলি কেন? তোর শরীর কি খারাপ করছে? না মা, এমনি শরীর ভালোই আছে। মাকে সৌম্য এ কথা বললে কি হবে? সে পরিষ্কার বুঝতে পারল তার শরীর অন্য দিনের থেকে বেশ দুর্বল। হঠাৎ করে তার এত দুর্বল হয়ে যাওয়ার কারণ সে কিছুতেই বুঝতে পারল না। তার মনে অন্য কোনো ভাবনা অবশ্য এলো না। মাঝে মাঝে এমনি শরীর দুর্বল হতেই পারে, এটা ভেবেই সে চুপ করে বসে রইল। তবে সেদিন সে বুঝতে পারল সব কাজ করতে যাওয়ার আগেই একটা দুর্বলতা তার মধ্যে কাজ করছে। সৌম্য, তুই দিন দিন এরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছিস কেন বলতো? আমি কি করে বলবো? তারপর তুই কেমন যেন সবসময় ঝিমিয়ে যাচ্ছিস। আগে কিরকম একটা চনমনে থাকতিস, কিন্তু এখন তো তুই সবসময় কেমন যেন একটা ঝিমিয়ে থাকিস। এর পেছনে কি কারণ থাকতে পারে বলতো? না মা, আমি সত্যি এই নিয়ে কিচ্ছু বলতে পারছি না। তবে তোমার এই নিয়ে বেশি চিন্তা করতে হবে না। আসলে আমার এদিকে ব্যবসাতে একটু দায়িত্ব বাড়ছে, আর তার সঙ্গে আবার সামনে পরীক্ষাও আসছে, তাই আমি একটু চাপে পড়ে গিয়েছি সব দিক থেকে। তার জন্যেই মনে হয় এইরকম হতে পারে। তারপর তুমি তো জানো এখন আমার ব্যবসা কিরকম ভালোভাবে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন সত্যি সৌম্যর ব্যবসা খুব ভালোভাবেই এগোচ্ছে। তার জন্যে তার উপর ভালো একটা মানসিক চাপ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তার সঙ্গে সৌম্যর শরীর দিন দিন এরকম খারাপ হয়ে যাওয়ার পেছনে ঠিক কী কারণ থাকতে পারে, এটা আবার কোনোভাবেই কেউ বুঝে উঠতে পারে না। বাবার চোখেও ছেলের শরীর যে ওই রকম খারাপ হয়েছে এটা নজরে পড়েছে। সে তাই বলল, হ্যাঁ, সৌম্যর শরীর যেরকম খারাপ দেখছি, তাতে তাকে অবিলম্বে একটা ডাক্তার দেখাতে হবে। তারপর দেখা যাক ডাক্তার কি বলে, সেই অনুযায়ী আমাদের চলতে হবে। খুব তাড়াতাড়ি তারা একজন পরিচিত ডাক্তারের সঙ্গে সৌম্যর শরীর নিয়ে কথা বলে তাকে দেখানোর ব্যবস্থা করল। ডাক্তার তাকে দেখে বললেন, এ তো পরিষ্কার আমার কাছে রক্তাল্পতা মনে হচ্ছে। মিস্টার সৌম্য, তোমার শরীরে আর কি কি অসুবিধা হচ্ছে বলো তো? আসলে আমার শরীরে কোনো জোর পাচ্ছি না, মনে হচ্ছে যেন আমি খুব দুর্বল হয়ে গিয়েছি। এটাই আমার শরীরের মূল অসুবিধা। তার সঙ্গে আমি শরীরে প্রায় ঝিমভাব অনুভব করি, শরীরে কোনো জোর পাই না। সৌম্যর এসব কথা শুনে ডাক্তার তার অনেক কিছু পরীক্ষা করলেন। তারপর তিনি সৌম্যকে বললেন, তোমার শরীরে আর কোনো অসুবিধে কি বুঝতে পারো? মানে তোমার নাক দিয়ে বা পায়খানায় গিয়ে কোনো রকম ভাবে রক্ত পড়ে? সৌম্য ডাক্তারবাবুর এই প্রশ্নের উত্তরে বলল, না ডাক্তারবাবু, আমি কোনোভাবেই রক্ত পড়তে দেখিনি। তবে আমার বুকে আর গলার নিচের দিকে যেন জ্বালা জ্বালা অনুভব করি, ওই রাতের ঘুমের মাঝে। তাহলে সৌম্য, তুমি একটা কাজ করো তো, তোমার জামাটা আগে খোলো দেখি। তোমার ঠিক কোথায় কোথায় জ্বালা করে সেটা আমাকে একটু দেখতে হবে। সৌম্য ডাক্তারবাবুর কথা মতো তার জামা খুলে ফেলল। তার জামা খোলা দেখে ডাক্তারবাবু তার বুক আর গলার দিকে দেখতে লাগল। সেখানে সে দেখল তার বুকে আর গলায় কয়েক জায়গায় বেশ লাল লাল ছোপ। ডাক্তারবাবু তাই দেখে সৌম্যকে বলল, আচ্ছা সৌম্য, তোমায় কি রাতে কোনো পোকামাকড় কামড়ায় বলে মনে করতে পারো? না, সেই রকম কিছু তো আমার মনে আসছে না। তবে রাতে আমার মাঝে মাঝে ওই জায়গাগুলো খুব জ্বালা করে ওঠে। তখন তুমি বুঝতে পারো না তোমায় কোনো পোকামাকড় কামড়াচ্ছে কিনা? না, সেটা আমি রাতে ঘুমানোর সময় দেখেও উঠতে পারি না। তার কারণ সেই সময় আমার ঘুম কোনোদিনই ভাঙে না। খুব খুব গভীর ঘুমে আমি সেই সময় বলা যায় একেবারে আচ্ছন্ন থাকি। সৌম্যর এই কথায় আবার ডাক্তারবাবু বলছে, কিন্তু কোনো কাউকে যখন ঘুমের মধ্যেই কোনো কিছু কামড়ায়, তখন তো তার ঘুম সবার আগে ভাঙার কথা। কিন্তু তোমার ঘুম ভাঙে না,
এটা আমার কাছে বেশ আশ্চর্যজনকই লাগছে। যাই হোক, আমি আপাতত কিছু আয়রন বেসড ক্যাপসুল দিচ্ছি, আর কিছু ভিটামিন লিখছি, যেগুলো খেলে তোমার যেমন রক্তাল্পতা দূর হবে, তেমনি শরীরে একটু হলেও জোর পাবে। আর একটা কথা, সৌম্য যে ঘরে রাতে ঘুমোয় সেই ঘরে খুব ভালো করে পেস্টিসাইড বা কীটনাশক ছড়াতে হবে, যাতে ওই ঘরে কোনো রকম পোকামাকড় না ঢোকে, বা ঢুকে থাকলেও সেগুলো হয় মরে যায়, না হলে ঘর ছেড়ে পালায়। ডাক্তারবাবু তাদের যা বলছেন সেই মতোই সৌম্যর বাবা তার জন্য ওষুধ নিয়ে আসে, আর তার সঙ্গে নিয়ে আসে বেশ অনেক ধরনের পেস্টিসাইড বা কীটনাশক, যা দিয়ে সৌম্যর ঘরে কোনো বিষাক্ত পোকামাকড় থাকলে সেগুলো দূর হয়ে যায়। সৌম্যর ঘরে সেই মতো তারা সেগুলো সব স্প্রে করে দিয়েছে। সৌম্যর বুকে আর গলার পাশাপাশি তার পিঠে, কাঁধের তলার দিকে আরও বেশ কিছু ওইরকম লাল লাল ছোপ দেখা যেতে লাগলো। এবারে সত্যি সৌম্যর বাবা মা ভয় পেতে শুরু করেছে। তারা সৌম্যর ঘরে বারবার করে ওইসব কীটনাশক স্প্রে করে দিলেও সৌম্যর ওইভাবে পোকামাকড়ের কামড় খাওয়া একেবারেই কমল না। আর যত সে ওইভাবে পোকামাকড়ের কামড় খাচ্ছে, ততই তার শরীর যেন ক্রমশ রক্তশূন্য হয়ে যেতে লেগেছে। সৌম্যর শরীর নিয়ে খুবই উদ্বিগ্ন। তার বাবা মা ঠিক করল যে এবারে সৌম্যকে আর তার ঘরে তারা ঘুমোতে দেবে না। এবারে তারা সৌম্যকে নিয়ে আসবে তাদের ঘরে, এবং দরকার পড়লে রাত জেগে তারা পাহারা দেবে যে তার শরীরে কোনো পোকামাকড় কামড়াচ্ছে কিনা সেটা দেখবে, আর সেটা আটকাবে। সেই মতো তারা সৌম্যকে তাদের ঘরে নিয়ে গিয়ে দেখছে সৌম্যকে ঠিক কি পোকা কামড়ায়। কিন্তু রাতে যখন তারা ঘুমিয়ে পড়ছে, তখন সেই কোনো কিছুতে আবার সৌম্যকে কামড়ালো। সৌম্য আবারও খুব দুর্বল হয়ে পড়ছে। সৌম্যের এইভাবে কিছুতেই কামড়ানোর ব্যাপারটা কোনোভাবেই কেউ কিছু বুঝে উঠতে পারছে না। সৌম্যের বাবা মা ভাবছে বারবার করে যে তারা রাত জেগে পাহারা দিয়ে সৌম্যকে কোনো পোকার কামড় থেকে বাঁচাবে, কিন্তু বারবার রাতে তারা দুজনেই ঘুমিয়ে পড়ছে। সৌম্যকে নিয়ে তারা কি করবে এটা কিছুতেই ভেবে উঠতে পারছে না। এর মধ্যে সৌম্যের বন্ধুরা সৌম্যের সঙ্গে দেখা করে গিয়েছে। তাদেরকে সৌম্যর মা সৌম্যের ঘরেই বসিয়েছে। এর মধ্যে গার্গীর নজর পড়ল ওই গদ্রবঙ্গার দিকে। সে সবাইকে তাই দেখে বলতে লাগলো, দেখো, সৌম্য সেই শান্তিনিকেতন থেকে ঠিক সেই সাঁওতালদের গ্রামে দেখা বিভৎস পুতুল নিয়ে এসেছে, যেটা আমরা ওখানে কাউকে জিজ্ঞাসা করে কোনোভাবেই হদিশ করতে পারছিলাম না। কিন্তু সৌম্য ঠিক কোথা থেকে এটা জোগাড় করে এনেছে, আর সেটা নিয়ে আবার আমাদের কাউকে কিছু বলেনি। অথচ সৌম্য আমাদের সঙ্গে কোনো কিছুই লুকোয় না। কিন্তু সৌম্য এই পুতুল নিয়ে এরকম করলো কেন বলো তো? সৌম্যকে তারা এই পুতুলের ব্যাপারে জিজ্ঞাসা করে তার কাছে জানতে চাইল, সৌম্য, তুই ওই পুতুল কোথা থেকে শেষ পর্যন্ত জোগাড় করলি, বলবি তো? সৌম্য ওদের এই প্রশ্নের উত্তরে পরিষ্কার করে কিছু বলে না। শুধু সে একটু হাসে আর বলে, এ হচ্ছে গদ্রবঙ্গা। এ খুব ভালো, আবার খুব খারাপ। সৌম্যর এইরকম হেয়ালিপূর্ণ কথা তারা কেউ বুঝে উঠতে পারছে না। তাই তারা বলল, সৌম্যর শরীরটা এখন দুর্বল, তাই ও ঠিকঠাক কোনো কথাই বলতে পারছে না। পরে এই নিয়ে ওর সঙ্গে আমরা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, পরেই কথা বলা যাবে। ঠিকই বলেছিস, পরে কথা বলাই ভালো। সৌম্যর বন্ধুরা সৌম্যর বাড়ি ছেড়ে চলে আসে। তারপর একদিন তাদের সাগর স্যারের সঙ্গে তারা সৌম্যর ব্যাপারে জানায়। সাগর স্যার ওদের মুখ থেকে সৌম্যর ব্যাপারে এইসব শুনে খুবই অবাক হয়ে বললেন, যা, এইসব কিভাবে হলো? সৌম্য তো খুব চনমনে ছেলে ছিল, তার এই রকম অবস্থা হয়ে গেল। এটা যে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। সেটা আমরাও কিছুতেই বুঝতে পারছি না। সে শান্তিনিকেতন থেকে ফিরে এসেই একটা লটারির টিকিটে প্রথম পুরস্কার 1 কোটি টাকা পেয়েছিল। তাই দিয়ে সে নিজে ব্যবসা শুরু করে, আর তাতে তো তার ভালোই উন্নতি হয়। কিন্তু
তারপর তো তার এইভাবে দিন দিন ক্রমশ দুর্বল হয়ে পড়া। সাগর স্যার সব শুনলেন, কিন্তু তারপর যখন ওরা সৌম্যের ঘরে সেই শান্তিনিকেতনের সাঁওতাল গ্রামে দেখা অদ্ভুত পুতুলের কথা বলল, তখন সাগর স্যারও খুবই চমকে উঠে বললেন, সৌম্য তাহলে সেই গদ্রবঙ্গাকে তার বাড়িতে এনে তুলেছে, কিন্তু সে তো জানে না যে সে কত বড় বিপদকে নিচের ঘরে এনে তুলেছে। আমাকে এক্ষুনি সৌম্যদের বাড়িতে যেতে হবে। সাগর স্যার সব কিছু শুনে যা যা বললেন তাতে মনে হচ্ছে এখন সৌম্য খুব একটা বিপদের মধ্যে আছে। কিন্তু কি সেই বিপদ, এটা যে তারা কেউ ঠিকঠাক বুঝতে পারছে না। তারপর এই নিয়ে স্যার ওদের তেমন সেইভাবে বলতেও চাইলেন না। সাগর স্যার সোজা চলে গিয়েছেন সৌম্যর বাবা মায়ের কাছে। তারা যখন সব কিছু বলল, তারপর সৌম্যর শরীরের সব ক্ষতগুলো দেখালো, তখন স্যারের মুখ থেকে শুধু একটাই কথা বেরিয়ে এলো, সৌম্যর সর্বনাশ করে দেবে এই গদ্রবঙ্গা। তাকে যেভাবে হোক আমাকে বাঁচাতেই হবে। আমার শান্তিনিকেতনেই যখন সৌম্য টোটোওয়ালাদের নিজের কথাতে বোলপুর স্টেশনে যেতে রাজি করিয়ে ফেলেছিল, তখনই বোঝা উচিত ছিল যে সৌম্যর মধ্যে অস্বাভাবিক কিছু ভর করেছে, আর সেটার মাধ্যমেই ও সেই সময় টোটোওয়ালাদের রাজি করিয়ে ফেলেছিল তাদের অতিরিক্ত টাকার দাবি ছেড়ে দিয়ে বোলপুর স্টেশনে যেতে। তারপর যখন সৌম্যর বাবা মায়ের কাছ থেকে সৌম্যর লটারির টিকিট চুরি করতে আসা দুজনের খাবলানো মৃতদেহ বাড়ির পিছনে পাওয়ার কথা সাগর স্যার শুনলেন, তখন স্যার বললেন, এই কীর্তি অন্য কারো নয়, এই গদ্রবঙ্গারই। সাগর স্যার ঠিক করে নিয়েছেন সৌম্যকে বাঁচাতে গেলে তাকে এখন ঠিক কী করতে হবে সেটা তিনি অবশ্যই করবেন। তিনি প্রথমেই সৌম্যর বাড়ি থেকে সৌম্যর নিয়ে আসা ওই গদ্রবঙ্গা পুতুলকে পুড়ে নিলেন নিজের ব্যাগের ভেতরে। আর যখন সাগর স্যার সৌম্যর বাড়ি থেকে ওই গদ্রবঙ্গাকে নিজের ব্যাগে পুড়ছেন, তখন কোথা থেকে যেন একটা কালো বেড়াল সেইখান দিয়ে ছুটে চলে গেল। সবাই তাতে খুবই চমকে গিয়েছে। সৌম্যর বাবা বলল, এই রকম বেড়াল তো আমাদের বাড়িতে আগে কোনোদিন দেখিনি। কোথা থেকে এলো এই বেড়াল? সৌম্য স্যারের ব্যাগে গদ্রবঙ্গা ঢোকানো দেখে শুধু একটাই কথা বলল, এই গদ্রবঙ্গা যেমন ভালো আবার তেমনই খারাপ। সৌম্যর এই কথা সবার কানেই সেই সময় কেমন যেন একটা অন্যরকম লাগলো। সাগর স্যার শুধু সেই সময় সৌম্যর দিকে তাকালেন, আর তিনি সেই সময় সৌম্যর দু চোখে যা দেখলেন তাতে সত্যি তার সারা শরীর বেয়ে কেমন যেন এক শিহরণ বয়ে গেল। এই দৃষ্টি তো কোনো মতেই সৌম্যর নিজের চোখের দৃষ্টি হতে পারে না। এই চোখে রয়েছে অদ্ভুত এক ভয়াল ভয়ঙ্কর চাউনি, যেটা কোনো সুস্থ মানুষের কোনোভাবেই হতে পারে না। সেই দৃষ্টি হচ্ছে অবশ্যই কোনো এক অপশক্তির, আর সেটা অবশ্যই ওই গদ্রবঙ্গার। সাগর স্যার আর ওখানে একদমই দাঁড়ালেন না। তিনি ওই গদ্রবঙ্গাকে তার ব্যাগে পুড়ে সোজা বাইকে চেপে রওনা দিয়ে দিলেন। সাগর স্যার বাইক চালাচ্ছেন, কিন্তু তার কানে এখনো সৌম্যর সেই কথা বারবার ভেসে আসছে। গদ্রবঙ্গা এমনিতে খুব ভালো, কিন্তু আবার সে খুব খারাপও হয়। রাতের অন্ধকারে সাগর স্যার বাইক চালাচ্ছেন। সেই বাইকের আলোয় তিনি হঠাৎ দেখলেন তার রাস্তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে তার সৌম্যদের বাড়িতে আরও খানিকক্ষণ আগে দেখা সেই কালো বিড়ালটা। সৌম্যর বাড়িতে দেখা সেই বেড়াল এক্ষুনি আবার এখানে এই জনমানব শূন্য রাস্তায় কিভাবে এলো, এটা আবার তার মাথায় কিছুতেই ঢুকছে না। তারপর তার বাইক যখন একেবারে সেই বিড়ালের কাছে চলে এসেছে, তখন স্যার পরিষ্কার দেখলেন সে বিড়ালের সারা গুঁফে তার ঠোঁটে রক্ত
রক্ত লেগে রয়েছে। সাগর স্যার সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছেন। স্যার ওখান থেকে ওই ভয়ঙ্কর বিড়ালের সামনে থেকে যেভাবে হোক পালাতে চাইছেন, কিন্তু তিনি পারছেন না। তার আগেই সে বিড়ালের চেহারা আবার ক্রমশ পরিবর্তন হয়ে সেই গদ্রবঙ্গার মতো হয়ে যাচ্ছে, যার ঠোঁটে আবার একই রকম টাটকা রক্ত। সাগর স্যার বুঝতে পারছেন তিনি ক্রমশই জ্ঞান হারাচ্ছেন। শুধু তাঁর জ্ঞান হারানোর আগে তিনি বুঝতে পারলেন সে গদ্রবঙ্গা এবার তার ক্রমশ কাছে চলে আসছে। এর পরের দিন সাগর স্যারের ডেড বডিটা পাওয়া গেল সেইখানে, রাস্তার ধারে। আর তার মৃতদেহে রয়ে গিয়েছে অনেক খাবলানোর দাগ, যেন তার শরীরটাকে একেবারে খাবলে খাবলে খেয়েছে কোনো এক হিংস্র জানোয়ার। এই খবর যখন সৌম্যদের বাড়িতে পৌঁছল, তখন তারা সবাই খুব ভয়ে কাঁপছে। এটা কিভাবে ঘটল? স্যার এখান থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় কোনো এক হিংস্র জানোয়ারের আক্রমণে প্রাণ হারালেন। সৌম্য সকালবেলায় তার বাবা মায়ের সঙ্গে ছুটে এসেছে। সে শুধু খোঁজ করতে লাগলো তার সেই গদ্রবঙ্গার, যেটা তার সাগর স্যার সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছিলেন সৌম্যকে তার কবল থেকে বাঁচানোর জন্যে। কিন্তু স্যারের ব্যাগ থেকে শুধু সেই গদ্রবঙ্গাই উধাও। সৌম্যরা বাড়ি গিয়েছে। সৌম্যর আবার খুব মন খারাপ। অবশ্য সেটা তার স্যারের ওইভাবে দুর্ঘটনায় প্রাণ হারানোর জন্য নয়। তার মনের কষ্ট, সে কোথাও তার গদ্রবঙ্গাকে খুঁজে পাচ্ছে না। এই অবস্থায় তাকে যে গদ্রবঙ্গা খুব বেশি করেই টানছে। সেদিন রাতেই সৌম্যর ব্যবসার যে কটা গুদাম ছিল সব কটায় একসঙ্গে আগুন লেগে সৌম্যর ব্যবসার লক্ষ লক্ষ টাকার মাল নষ্ট হয়ে গেল। সৌম্যর কানে যখন এই খবর গেল, তখন সৌম্যর শুধু একটাই কথা, এই গদ্রবঙ্গা সবসময় খুব খারাপই হয়। সে কারো যদি ভালো করে, সেটা পরে তার খারাপ করার জন্যেই। সেদিনের মধ্যে সৌম্যর বাবা কি যেন মনে করে খুব জরুরি ভিত্তিতে সারা বাড়িতে সিসি ক্যামেরা লাগালো। আর তাতে যে ছবি ধরা পড়ল, তাতে সবার সারা শরীর পুরো নিঃসার হয়ে গেল। হ্যাঁ, সেই রাতে গদ্রবঙ্গা আবারও ফিরে এসেছিল। আর সেই রাতে সে সৌম্যর ঘরে ঢুকে সৌম্যর খুব কাছে গিয়ে সৌম্যর সারা শরীর থেকে রক্ত পান করতে লাগলো। সেই ভয়ঙ্কর দৃশ্য যখন পরের দিন সকালে সৌম্যর বাবার সিসিটিভি ক্যামেরার রেকর্ডেড ফুটেজ দেখে চোখে পড়েছে, তখন সে প্রচণ্ড আতঙ্কে সৌম্যর ঘরে গিয়ে দরজা ঠেলেও তার কোনো সাড়া পেল না। দরজা ভেঙে তারা যখন সৌম্যর ঘরে ঢুকল, তখন সৌম্যর নিঃসার রক্তশূন্য শরীরটা পড়ে আছে বিছানায়। আর তার শরীরের অনেক জায়গা থেকেই ফোঁটা ফোঁটা টাটকা রক্ত তখনও চুঁয়ে পড়ছে। সৌম্যর এক মেসোমশাই অনেকদিন সাঁওতালদের মধ্যে কাজ করেছে। সে এই ঘটনার পর সৌম্যদের বাড়িতে এসে বলল, হ্যাঁ, সৌম্য সাঁওতাল গ্রাম থেকে গদ্রবঙ্গাকে নিজের বাড়িতে এনে তুলেছিল, কিন্তু এটা সে এক মারাত্মক ভুল করে ফেলেছিল। আর তার মাসুল তাকে এই রকমভাবেই মেটাতে হলো। এই গদ্রবঙ্গা হচ্ছে সাঁওতাল সমাজের এক অপদেবতা। সে যে বাড়িতে আশ্রয় নেয় তাদের অনেকের ভালো করে, কিন্তু বিনিময়ে সে সেই তার আশ্রয়দাতা পরিবারের কারো না কারো রক্তপান করতে করতে শেষ পর্যন্ত তার প্রাণ শক্তি শুষে নেয়। সৌম্য লটারি পেয়েছিল। তার ব্যবসায় উন্নতি সবই এই অপদেবতা গদ্রবঙ্গার উপস্থিতির জন্য হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তার জন্যেই সৌম্যকে চরম মূল্য চোকাতে হলো। তার সাগর স্যারকেও মৃত্যুবরণ করতে হলো এই অপদেবতার রোষে পড়ে। এই গদ্রবঙ্গা অপদেবতার থেকে যত দূরে থাকা যায় ততই সবার ভালো। সৌম্যর মেসোমশাই যখন এইসব কথা বলছে, তখন বাইরে একটা যেন
অশরীরী কণ্ঠস্বর শোনা যাচ্ছে। গদ্রবঙ্গা এমনিতে খুব ভালো, আবার সে খুব খারাপ। সে দেয় উন্নতি আর নিয়ে নেয় রক্ত, টাটকা রক্ত। আজকে আপনারা শুনলেন দ্য বিগ ডে প্রোডাকশন নিবেদিত জনপ্রিয় সাহিত্যিক মঞ্জিত গাইনের ভৌতিক অলৌকিক আতঙ্ক সিরিজের কাহিনী সোনাঝুরির আতঙ্ক। নাট্যরূপ মঞ্জিত গায়েন, প্রযোজনা শুভেন কুমার দাস, নির্দেশনা বরুণ দাস। ধন্যবাদ জানাই সবাইকে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আতঙ্কে থাকুন। সোনাঝুরির আতঙ্ক যারা অভিনয় করেছেন মঞ্জিত গাইন, সঞ্জয় দাস, জয়ন্ত ভট্টাচার্য, কুশল ভট্টাচার্য, স্বাগতা সেন, শ্রীময়ী বিশ্বাস, পল্লব চক্রবর্তী, অরিন্দম ভট্টাচার্য, ঋষিত পাল, কৃষ্ণেন্দু ও বিশ্বজিৎ সেনগুপ্ত।